আমাদের সাথে আছেন আমাদের অতিথি যারা শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমরা আলোচনা করছি নির্বাচন। আমরা 72 ঘন্টার আয়োজন শুরু করেছি নির্বাচনকে ঘিরে। আজকে শেষ দিন, স্বাভাবিকভাবেই আপনার কাছে জানতে চাচ্ছি, সবাই জানতে চাইছে যে কেমন ইলেকশন হলো। আমরা সবাই বলছি ভালো, কারণ আমাদের কাছে এ পর্যন্ত কোনো খুব নেতিবাচক কোনো সংবাদ আসেনি। আমরা এ পর্যন্ত এই নির্বাচনে সম্ভবত বাংলাদেশের প্রথম যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ভোটিং ডেতে। সব কিছু মানে ভালো হয়েছে। এখন আপনার কাছে জানতে চাই, স্বাভাবিকভাবে যে নতুন যে সরকার গঠিত হবে তাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কি হতে পারে আপনার কাছে মনে হয় সেগুলো? তার আগে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে এই নির্বাচন উপলক্ষে সাংবাদিক, সংবাদকর্মী, গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা বহু বিনিদ্র রাত এবং অসম্ভব কষ্টের কাজ, যারা সামনে থেকে দর্শক শ্রোতা দেখছেন তারা অনেক সময় হয়তো ধারণা রাখেন না যে পেছনে কি বিশাল কর্মযজ্ঞ চলে। এটা তাদের অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেন। বিশেষ করে আমাদের নারী সাংবাদিকরা অসাধারণ ভূমিকা রেখেছেন। নিঃসন্দেহে আপনাদের পাশাপাশি তারাও ধন্যবাদ রাখেন, দাবিদার। আপনি যে কথা বলছিলেন, একটা দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে যদি সাংবিধানিকভাবে বলি, আর বিশেষণ দিয়ে তো ভূমিধস, ল্যান্ডস্লাইড আমরা বাংলা করেছি। দায়িত্বের প্রশ্নটা এখন বড়। তো তার আগে একটা বলি যে আমাদের একটা বড় অর্জন হলো নির্বাচনের পরে যে ধীর স্থির থাকা যায়। কেউ বড় বিজয় মিছিল বের করেননি, তেমন কোনো উত্তেজনা কেউ তৈরির চেষ্টা করেননি। যারা বিজিত হয়েছেন, বিজিত হলে তো এক ধরনের মন খারাপের একটা অবস্থান থাকে। আমি যদি একদম সরাসরি বলি, জামাত এবং তার জোট তাদের প্রধান ইতিবাচক কথাই বলেছেন, এটা মেনে নিয়েছেন। কিছু পর্যবেক্ষণ তাদের আছে, কিছু ব্যত্যয়ের কথা বলেছেন, যেটা নিয়েও আমি মনে করি কে জয়ী হলেন, কে বিজিত হলেন, তার চেয়ে বড় কথা পর্যবেক্ষণগুলো গ্রহণ করতে হবে, অভিযোগগুলো নিতে হবে, যাতে ভবিষ্যতে আমরা এই অভিযোগগুলো থেকে বেরিয়ে আসতে পারি। সাথে যদি অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো নিয়ে তো অনুসন্ধান করতেই পারে নির্বাচন কমিশন। এর বাইরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মানে এটা আমাদের জন্য বলাটা খুব একটা আন্তর্জাতিক মানদণ্ডে বলবে যে এটা একটা বলবার মতো বিষয় হলো। এই কারণে বলার মতো বিষয় যে আমরা তো স্বাভাবিক থাকি না, এবং যে আমাদের সহিংসতা হয়। একটা স্থানীয় নির্বাচনে আপনার মনে আছে সর্বশেষ যে প্রাণ হারিয়েছে মানুষ, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আর এটা তো জাতীয় নির্বাচন, গণভোট, একটা বড় রাজনৈতিক পরিবর্তন আমাদের হয়েছে। সেদিক থেকে এটা স্বস্তির, আনন্দের। এবং একই সঙ্গে দেখেন, যদি সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসন, আমাদের অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি আমি, রাজনৈতিক অংশীজন, তারা যদি একমতে আসেন, তাহলে আসলে ভালো নির্বাচন করা সম্ভব এবং সহিংসতা মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব। আমরা এওকে দোষ দিই, এক প্রশাসন আর এক প্রশাসনকে দোষ দিই, আপনি আমি দোষ দিই রাজনৈতিক অংশীজনকে। তারা আবার মনে করে যে আমরা যথেষ্ট সশিক্ষিত না নির্বাচনের জন্য। সব মিলে আমরা একটা তালগোল পাকিয়ে ফেলি। এবার তো পারলাম। এবং আপনার এই চ্যানেল যেখানে, স্টেশনটি যেখানে অবস্থিত তেজগাঁ এলাকায়, আমাদের চিরপরিচিত তেজগাঁ এলাকা, দোকানগুলো বন্ধ, তরুণরা কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ সংবাদ দেখছেন। একটা ঈদের পরে যেমন মনে হয় একটা দীর্ঘ কর্মক্লান্ত, আমরা সবাই একটু স্বস্তি, একটু আমরা খুব রিল্যাক্সড একটা অবস্থায় আছি, সেটা ভালো বার্তা দেয়। এবং দায়িত্বের কথা আপনি বলছিলেন, বড় দায়িত্ব হলো বড় বিজয়ের সাথে। ভূমিধস বিজয় হবে এটা তো আর কেউ ওইভাবে, হয়তো কেউ কেউ অনুমান করে থাকতে পারে, সংখ্যা তো আর আপনি জানেন না যে কে কি হবে বা কি অবস্থায় হবে। তো একদিকে যেমন নিরাপত্তার সংশয় ছিল, উদ্বেগ ছিল, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং প্রমাণ করতে পেরেছি এটা করা সম্ভব। আবার অন্যদিকে এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস কিন্তু আগেও ঘটেছে, কিন্তু আমরা কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর কথা তখনও বলেছি, যে দলই সেটা পেয়ে থাকুক, যে দেখেন আপনার দলকে সুসংগঠিত করতে হবে এবং আপনার কর্মপরিকল্পনা এগিয়ে নিতে হবে। এই মুহূর্তে যারা সরকার গঠন করতে যাচ্ছেন, এটা তো অনুমেয়, যাদের ভূমিধস বিজয় হয়েছে, তারা এই বিজয়কে কিভাবে কাজে লাগাবেন। প্রথম বক্তব্য হলো যে তারা অন্যের বক্তব্যকে কিভাবে নেবেন। আপনি যদি হ্যাঁ ভোট না ভোট দেখেন, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, তার মানে সংস্কারের জনগণ মত দিয়েছে। এই সংস্কারের পুরো তালিকায় সব বিষয়ে একমত নন, দ্বিমত আছে, আবার নোট অফ ডিসেন্ট আছে। বড় দলের দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে যে আপনি তো নোট অফ ডিসেন্ট নিয়েও আমাকে একটু ভাবনার সুযোগ দিতে পারেন, আপনিও তো ভাবতে পারেন। যেখানে দ্বিমত ছিল তখনকার প্রেক্ষাপটে দ্বিমত ছিল, এখন আপনি একটু নতুন করে আপনি একটু ভাবুন। ধরুন না ভোট, আমি অন্য একজন নির্বাচন বিশেষজ্ঞকে প্রশ্ন করছিলাম যে ভাই এটা তো না ভোটও তো পড়লো, ভোট যারা দিল 2,20,00,000 উপরে, তারাও তো এই রাষ্ট্রের নাগরিক, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কিন্তু তাদের একটা স্পেস থাকবে কিনা,
তারাও কথা বলতে পারবেন কিনা। কেউ হয়তো প্রকাশ্যে এসে বলবেন না যে স্বামী ভাই আমি না ভোট দিয়েছি, আমাকে একটু জায়গা দিন, ব্যাপারটা ওরকম না। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে সংস্কারে আমরা মত দিচ্ছি, জনগণ সম্মতি দিচ্ছে, এর একটু ভিন্ন মতো থাকতে পারে, ভিন্ন পরিকল্পনাও থাকতে পারে। আমি আপনার সঙ্গে একমত হয়েও কর্মপদ্ধতিতে হয়তো একমত হতে পারিনি দেখে আমি না ভোট দিয়েছি। এটা যেমন একটা বিবেচনার বিষয়, তেমন আবার বড় দলের কাছে ফিরে আসি, যারা সরকারে থাকবেন তারা কিভাবে অর্থনীতি পরিকল্পনা গ্রহণ করবেন, তারা কিভাবে বিদেশ নীতির ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবেন। আমরা গত 1.5 বছরে অনেক ভূরাজনীতির কথা শুনেছি। প্রতিবেশীর সাথে সম্পর্ক কিন্তু প্রায় স্থবির অবস্থায় রয়েছে। সেটা সরকারের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, প্রতিবেশীর জনগণের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক কি হবে সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সরকারের হাতে বড় দুটো কিন্তু দায়িত্ব যদি এই মুহূর্তে বলেন, আমাদের জানেন যে গঙ্গা পানি চুক্তি যেটা আমরা বলি, সেটা 26 সালে জুলাই মাসে নবায়নের কথা। এটা আমাদের তো পানি লাগবে। এই মুহূর্তে সরকার এ আছে না বি আছে না সি আছে, জনগণের পানির প্রশ্ন তো সেটা দেখার প্রশ্ন না। কিন্তু যেহেতু বড় সরকার আসছে, শক্তিশালী সরকার আসছে, সে ঝুলন্ত সরকার না। আমরা তো তার দিকে তাকিয়ে থাকবো যে কত দ্রুত এটা বাস্তবায়নের দিকে যাবে। প্রতিবেশীর সাথে কেন একটা স্ট্রেন সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক কেন হবে না? আমরা নিঃসন্দেহে আমরা একটা সুষম পররাষ্ট্রনীতি চাই, সেখানে সমতার ভিত্তি, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা দ্বিমত নেই। কিন্তু সরকার এবং বিরোধী দল মিলে কিভাবে এই ডেডলক, এক ধরনের ডেডলকই তো, এটাকে ভাঙবেন, সেটাই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তিস্তার পানি বন্টন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আবার তো উঠবে। সেটা চীনের সঙ্গে যেমন আলোচনা দরকার, ভারতের সঙ্গে অভিন্ন আপনার পানির বিষয়, তার সঙ্গে আলোচনা দরকার। আমাদের ভূ রাজনীতিক আরো অনেক কিছু আছে। একটা কথাই যদি বলি, রোহিঙ্গা আমরা কিন্তু একজনকেও ফেরত পাঠাতে পারিনি। অনেক আলোচনা আমরা শুনেছি, তাদের রাখা, তাদের সঙ্গে নিরাপত্তা, তাদের খাদ্য ব্যবস্থাপনা, তাদের অন্যান্য সংকট ব্যবস্থাপনার পাশে প্রত্যাবর্তনের ব্যবস্থা তো করতেই হবে। সুতরাং নতুন সরকার কি দ্বিপাক্ষিক করবেন না বহুপাক্ষিক করবেন সেটা চিন্তা। ভূ রাজনীতির আরো অনেক ধরনের আলোচনা হাওয়াই ভাসে, সব আলোচনা আমরা এখানে করতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে কথা বলা শুরু করেছে যে অমুক দেশ থাকলে আমার একটু আপত্তি আছে। এখন আমার তো অমুক দেশের বিনিয়োগও দরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আমার প্রয়োজন, আমরা অবহেলা করতে পারবো না। আমার প্রতিবেশীকে প্রতিদিন যেমন লাগবে, তেমন দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে আমার সম্পর্কের প্রয়োজন পড়বে, আমার দক্ষিণ পূর্ব এশিয়াকেও দরকার পড়বে, আমার মধ্যপ্রাচ্যকেও দরকার পড়বে। এগুলো কিন্তু কেবল পররাষ্ট্রনীতির আলোচনা না। এর সঙ্গে আমার মনে হয় আপনি যে কথাটা বলছেন পররাষ্ট্রনীতির কথা যদি বলি, সেটা হচ্ছে একটা সরকার তখনই এটার ব্যালেন্স তৈরি করতে পারে যখন সে শক্তিশালী সরকার, অর্থাৎ জনতার মধ্যে যদি তার সমর্থন থাকে, তাহলে সে সরকার এবং ভালো কর্মপরিকল্পনা। দেখুন, এই অনুষ্ঠানের সময় কেউ তো প্রশ্ন করতে পারেন যে সরকার এখনো গঠিত হলো না, আপনারা এখনই ভূ রাজনীতি, পররাষ্ট্র, প্রতিবেশী এত আলোচনা এখনই কেন তুলছেন? এই কারণে তুলছি, আলোচনা এতদিন করিনি, কিন্তু ইস্যু কি বন্ধ ছিল? রোহিঙ্গা তো থেমে থাকেনি, পানির প্রবাহ তো আমার লাগবে, আমার তো অববাহিকা নিয়ে চিন্তা করতে হবে, ভূ রাজনীতি নিয়ে ভাবতে হবে, খনিজ সম্পদ নিয়ে আমার ভাবতে হবে, চুক্তিগুলো নিয়ে আমার ভাবতে হবে। নতুন সরকার আসার পরেই কিন্তু এটার মুখোমুখি হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে করতে চাই, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির কথা আমি বলতে চাই। এই যে নির্বাচন নিয়ে আমরা এত কথা বলছি, এই নির্বাচনের প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন। সে ভিন্ন হচ্ছে যে গত 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, জেলে গেছে, অসংখ্য মানুষ খুন হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাংক থেকে অর্থ লোপাট হয়েছে। তার মানে, এবং শেষ পর্যন্ত 24 সালের জুলাই থেকে অগস্ট মাসে তরুণরা সত্যিকার অর্থে জীবন দিয়েছে, আবিধানিক অর্থে রক্ত দিয়েছে। তার মানে আমরা তো চাই না আবারও তরুণরা 10 বছর পর আসুক বা 5 বছর পরে এসে তাদের রক্ত দিক রাজপথে, তাদের অধিকার এটা ঘটুক, এটা আমরা চাই না। এই রাজনৈতিক বন্দোবস্তকে দীর্ঘস্থায়ী করার দায়িত্ব কিন্তু সবারই, এবং যারা বড় দল ক্ষমতার উপরে বেশি। আমি আপনার সঙ্গে পুরো একমত। আমি যদি খুব সংক্ষেপে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, এই সরকারের বা নতুন সরকারের অন্যতম একটা কাজ হবে কিন্তু যুব নীতি তৈরি করা। এবং এটা কথার কথা না, যুব নীতি সবাই করে, সব সরকারই বলে আমার তো যুব নীতি আছে, আমার তো তরুণদের নীতি আছে। এইটা কেবলমাত্র কর্মসৃজনের প্রসঙ্গ না, যে আমি কত লক্ষ আপনার জন্য কর্মসংস্থান তৈরি করলাম, কতজন মধ্যপ্রাচ্যে পাঠাবো বা কতজন এখানে রাখবো, আমরা এইটা বোঝাচ্ছি না। তরুণের যে প্রত্যাশা, তার যে রাজনীতিতে অংশগ্রহণ, তার যে কর্মমুখী ক্ষেত্রে অংশগ্রহণ, তার যে সৃজনশীলতা, তার যে অধিকার এবং রাজনীতির সম্পর্কে ভাবনার যে অধিকার, সবচেয়ে বড় মত প্রকাশের অধিকার, সেইটা কিন্তু এই সরকারকে কোনোভাবে অগ্রাহ্য করবার তাদের কোনো সুযোগ থাকবে না। এই সরকারের যিনি প্রধান হতে যাচ্ছেন, তিনি দলেরও প্রধান এখন পর্যন্ত, তিনি বহুবার বলেছেন যে তার কর্মপরিকল্পনা আছে, কিন্তু প্রত্যেকের কথা শুনতে হবে। আমার একটা ধারণা, এটা স্বামী ভাই সেটা তো দলের ব্যাপার, তারা কিভাবে করবেন,
যে তারা তো মন্ত্রিপরিষদ করবেন, বিভিন্নভাবে অনেক জায়গায় বিভিন্ন ব্যক্তিকে তারা পদে বসাবেন, গুরুত্বপূর্ণ কাজ, সরকার তো অনেক বড় বিস্তৃত ধারণা। এমন হতে পারে যে তরুণদের এই যে অভ্যুত্থান হলো, তরুণদের যারা কণ্ঠ ছিলেন সবাই তো আর এনসিপিতে যোগ দেন না, সবাই তো আর রাজনীতি করেননি, না, অনেকে দল থেকে বেরিয়ে আসছেন, অনেকের ভিন্ন মত আছে। তরুণদের একটা কণ্ঠস্বর আমার কেমন জানি মনে হয়, একটা প্রতীতি হয় যে হয়তো প্রাধান্য পাবে। এটা আপনি আমি তো আর মন্ত্রী তৈরি করবো না, কিন্তু আমরা দূর থেকে মনে হয় যে তাদের হয়তো একটা প্রতিনিধিত্ব এই বড় সরকার, ভারী সরকার চিন্তা করবেন, বা আরো অনেক দায়িত্ব আছে, সেটা একটা। দ্বিতীয় হলো যে আপনি যে প্রসঙ্গ বলছিলেন যে দেখুন রাজনীতি কতটা উন্মুক্ত হবে, সেটা খুব জরুরি। রাজনীতিকে অল্প কিছু মানুষের হাতে থাকবে, নাকি আপনার আমার প্রত্যেকেরই রাজনীতিতে অধিকার থাকবে? একজন আজকের যে তরুণ, সে কেন ভাববে না ভবিষ্যতে সেও প্রধানমন্ত্রী হতে পারে, সেও রাষ্ট্রপতি হতে পারে, তারও মন্ত্রী হবার সুযোগ থাকার কথা, তারও সংসদ সদস্য হবার সুযোগ থাকার কথা। এটা তো আমরা প্রাতিষ্ঠানিক রাজনীতির কথা বলছি। এর বাইরে যদি রাজনীতিকে বিস্তৃত করেন, তার অংশগ্রহণ, তার অন্তর্ভুক্তি, তার মেধার বিকাশ, সেই জায়গাটা কিন্তু সরকারকে তৈরি করতে হবে। আমরা হয়তো একটু ভাব বাচ্চে কতগুলো বলছি, অত কঠিন কঠোর নীতি পরিকল্পনার ভাষায় কতগুলো বলছি না, কিন্তু বাস্তবতা তো তাই। এবং বড় কথা যেটা শুনতে একটু হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এই হানিমুন পিরিয়ড তো শেষ হবে নিশ্চয়ই। আমাদের একটা পর্ব কিন্তু গেছে, আমরা অনেক জল্পনা কল্পনার পরে এখন আপনি একটা ধারণা করতে পারছেন সরকারের আকৃতি নিয়ে, কে সরকারি কে বিরোধী দল। আপনি আজ মধ্যরাতের পরে এই হানিমুন পর্ব আরো শেষ হবে, যে ভাই বাস্তবতায় আসেন, এখন কি গঠিত হবে, কাকে দায়িত্ব দেবেন না দেবেন, সেই বাস্তবতাকে মানতে হবে। অনেকটা এই যে সেই রবীন্দ্রনাথের রূপনারায়ণের কুলের মতো, যে আমি জেগে উঠে দেখলাম পৃথিবী কঠিন কঠোর, এবং সেই কঠিন কঠোর সত্যের যে ভালোবাসিলাম। সরকারকে সেই কঠোরকে ভালোবাসতে হবে, সেই কঠিন সত্যকে মুখোমুখি হয়ে এবং তাকে সেটা বলতে হবে যে আমি কোনটা পেরেছি এবং কোনটা পারিনি। এবার একটু ভোট নিয়ে কথা বলি, ভোটের জয় পরাজয় নিয়ে আমরা বলছি। আপনার কি মনে হয় এই ভোটের রায়ের মাধ্যমে বাংলাদেশের ভোটাররা একটি বার্তা দিলেন যে তারা চান বাংলাদেশ হোক একটি মধ্যপন্থী বা একটি আমি যদি বলি উদার একটি দেশ? আমি একেবারে কোনো লুকোছাপা না করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশের এই নির্বাচন শুধুমাত্র প্রতিনিধি নির্বাচন ছিল না। বাংলাদেশের এই নির্বাচন গণভোটের মাধ্যমে সংস্কারের প্রশ্ন শুধু গণসম্মতির জন্য ছিল না, এটা একটা ডিরেকশনাল চেঞ্জও ছিল। বাংলাদেশ কিন্তু একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তনের প্রান্তে দাঁড়িয়েছিল। সেটা রাজনৈতিক আদর্শ, সাংস্কৃতিক আদর্শ, এমনকি বিদেশ নীতির ক্ষেত্রে আমাদের আদর্শ কি হবে, সম্পর্কের ক্ষেত্রে আমাদের আদর্শের কি হবে, আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক তৈরি কিভাবে হবে, গণমাধ্যম কিভাবে আচরণ করবে, এই ধারণা যতগুলোকে অন্তর্ভুক্ত করি, তার প্রান্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। নিঃসন্দেহে আমাদের যারা শহীদ হয়েছেন, যে তরুণরা, তাদের প্রতি তো আমাদের শ্রদ্ধাবোধ বরাবর, তাদের আদর্শ নিয়ে তো এই পরিস্থিতিতে বা আমরা এই সুযোগটা পেয়েছি। কিন্তু দেখুন আপনি যে কথাটা বললেন, বাংলাদেশের জনগণ একটা রায় দিয়েছেন যে কেমন দেশ তারা, অন্তর্ভুক্তিমূলক দেশ। একটা আপনার কথাগুলোতে আমি ফিরে আসি, যে আমাদের জন্য, আমার ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে মনে হয় যে আমাদের জন্য শ্রেষ্ঠ পন্থাই হচ্ছে মধ্যপন্থা। আমাদের জন্য সবচেয়ে ভালো, বাংলাদেশের মানুষ তো সবসময় ধর্মের প্রতি তার অসাধারণ ভালোবাসা। দেখুন সেই মধ্যযুগের সাহিত্যেই দেখে যে নবীর কথা লিখতে পারছেন না বাংলায়, বা তার উপরে তার আকুতি যে আমি তো আরবি ফার্সি পড়তে পারি না, কিন্তু নবীর কথা তো আমার বলতে ইচ্ছা করে। হাকিম আব্দুল হাকিম নূরনামায় বলছেন নবীর কথা আমি বাংলায় লিখবো না, এবং আমার 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 ভাষায়, আমার সর্ববাক্য বোঝে প্রভু অপে নিরঞ্জন। এবার তো ভাষার মাস, যদি ওটাও বলি যে প্রভুর কাছে তো সবই ভাষা। তো এরকম একটা দেশের মানুষ আমরা, সেখানে আপনি যদি ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে, উদযাপনের প্রশ্নে আপনি যদি বিভেদ তৈরি করেন, তাহলে তো আপনি ওই সংস্কৃতির ক্ষেত্রে অন্তর্ভুক্তি তৈরি করেন, এটাও মধ্যপন্থার অংশ। অবশ্যই আপনি কার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক তৈরি করবেন, সে কি এক্সট্রিমিস্ট কিনা, সে আপনাকে প্রতিদিন মাথা গরম রাখে কিনা, নাকি আপনি যে সুষমর কথা বলেন, প্রতিবেশী দেশে অনেক রকম মতের মানুষ আছে, কিন্তু আমাকে তো বার্তা দিতে হবে যে দেখো আমি কিন্তু মধ্যপন্থী, আমি সুষম সম্পর্ক চাই। তুমি পাশের দেশ, তোমার কি রাজনীতি আছে, তোমার কি এক্সট্রিম আছে না আছে, এটা আমার দেখবার বিষয় না। তুমি আমার সঙ্গে যখন আলাপ করবে, তখন মধ্যপন্থা নিয়ে আলাপ করবে, সুষম সম্পর্কের ভিত্তিতে আলাপ করবে। সুতরাং এই যে উদার নৈতিক যে একটা ধারার আমরা সবসময় মনে করেছি যে এটাকে আমরা উদযাপন করি, আমার মনে হয় যে এটা বোধহয় খুব দ্বিধা নেই আমাদের বলতে, সেই দিকেও কিন্তু রায়টা গেছে। আমাদের নারীর অবস্থান কি হবে, নারীকে আমরা কিভাবে দেখব, কর্মক্ষেত্রে কিভাবে দেখব, সৃজনশীলতায় কিভাবে দেখব, নীতি নির্ধারণে কিভাবে দেখব, সেগুলো বলার অধিকার তো আমারও আছে, নারীরও আছে। সেক্ষেত্রেও কিন্তু জনগণ একটা রায় দিয়েছে। তো আমি যদি এইভাবে গটিয়ে আনি কথাটাকে, যে এই উদার নৈতিকতা কেবলমাত্র অর্থনৈতিক কর্ম পরিকল্পনায় না, এটা রাজনীতিতে,
আমাদের আচরণে, এমনকি আমাদের গণমাধ্যমের প্রকাশভঙ্গিতে, আমাদের শিল্পকলায়, আমাদের চলচ্চিত্রে, সবকিছুতেই প্রকাশিত হবে বলেই জনগণ একটা ব্যাপক অর্থে অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, অন্তত আমার কাছে সেটাই মনে হচ্ছে। আমার ধারণা জনগণও তাই চায়। রায়টা দিয়েছে। নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ শাহীন ভাই, ভালো লাগলো অনেকদিন পরে এসে। এখনকার মতো আমরা শেষ করছি নির্বাচনের খবর। 72 ঘন্টার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকবেন। আমরা ফিরবো শীঘ্রই আবারও নতুন খবর নিয়ে।